আমার নাম অরুণিকণা আলো। আমার বাসা কামালপুর গ্রামে। আমার বাবা একজন শিক্ষক। আমার জন্মের সময় আমার মা মারা যায়। বাবা আমার দেখাশোনা করত, আমাকে খুব ভালোবাসতো, আদর করত। আমার যখন 10 বছর, তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমার সৎ মা নাম মীরা বেগম। তার একটা মেয়ে ছিল নাম ইতি। তিনি কখনো আমাকে মেনে নেয়নি। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, আমার বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবার চাকরিটা অনেক কষ্টে সৎ মা নেয়। তিনি অফিসে গেলে বাসার সব কাজ আমাকে করতে হতো। কাজ না করে দিলে খুব মারতো, খেতে দিত না। আমি এখন 10ম শ্রেণী পড়ি। অনেক সময় স্কুলে যেতে হতো দরকারি ক্লাসের জন্য, কিন্তু তিনি যেতে দিত না। তাই বাসার সব কাজ করে স্কুলে যেতাম বলে আমাকে বাসায় এসে খেতে দিত না। একদিন রাফি কাকা সৎ মাকে এসে বলে, ঢাকায় আমাদের কাজ দিবে, খেতে দিবে, পড়তে দিবে। তাই সৎ মা আমাকে নিয়ে আসে সেখানে। আমি আসতে চাইনি, কিন্তু সৎ মা আমাকে জোর করে নিয়ে এসেছে। নিয়ে এসে ওইখানে বিক্রি করে দিয়েছে। আমি অনেকবার বলেছি আমাকে নিয়ে চলো, কিন্তু আমার কথা শোনেনি উনি। আমাকে রেখে চলে গেলেন। কথাগুলো বলতে বলতে কান্না করে দিল আলো। রাত তার সব কথা শোনার পর তার দিকে চেয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, রেডি থেকো, রাতে কাজী আসবে। বিয়ে তো তোমার আর আমার। আলো হঠাৎ উঠে রাতের উদ্দেশ্য বলে ওঠে, করব না আমি বিয়ে, চলে যাব এখান থেকে। কথাটা বলে শেষ না হতেই রাত আলোর কাছে এসে তার চুলের মুঠি ধরে। তার পেছন থেকে রিভলভার বের করে আলোর মাথায় ঠেলিয়ে গর্জে ওঠে, এ যা জানোয়ারের বাচ্চা, শুট করে দেব। কোথায় যাবি? হারে আছে আছে তোর আমি ছাড়া? আমার কাছ থেকে কোথায় পালাবি? হ্যাঁ, কলিজা কেটে রেখে দেব। তোর এই দেহটা যতক্ষণ না নিজের করে পাচ্ছি, আমার শান্তি নেই, বুঝলি? কথাগুলো বলে এক প্রকার ফেলে দেয় আলোকে বিছানায়। রাত বেয়ে যায় রুম থেকে। আলো ভয়ে কান্না করতে থাকে। সুফিয়া বেগম এসে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, নাতবো, আমার দাদু ভাই খারাপ না রে, তোকে সত্যি ভালোবাসে। তুই প্রথম মেয়ে যে আমার দাদু ভাইয়ের জীবনে এসেছিস। দেখেছিস, সব ঠিক হয়ে যাবে। আমার পৃথিবীতে কেন কেউ নেই দাদিমা? এটা কি আমার দোষ দাদিমা, বলো না? কথাগুলো বলতে বলতে সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আলো। সুফিয়া বেগম আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, এখানে কারো দোষ নেই রে নাতবউ, সব সব উপরে আল্লাহর হাত। এখন চল, নিচে কাজ আছে বাপু। আমি কিন্তু এখন কাজ করতে পারবো না। এখন সব দায়িত্ব তোর। কথাগুলো বলেই আলোকে নিয়ে আসে নিচে। এসে রান্নাঘরে চলে যায়। কি রান্না হবে না হবে? তিনি আলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, রান্না করতে পারিস নাতবউ? সব পারি। কোনটা করব বলো একবার। কথাগুলো বলেই শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরের দিকে হাঁটা ধরে আলো। আলো আলো হচ্ছে মিশুক প্রকৃতির মেয়ে, যে সব সময় হাসি খুশি আনন্দ করতে পছন্দ করে, কিন্তু কখনো সৎ মার জন্য তা হয়ে ওঠেনি। অল্প বয়সে সংসারের সব কাজকর্ম করা, পড়াশোনা করা, সব দিক দেখতে গিয়ে সে নিজের খুশিটা ভুলে গেছে। তাই অনেক দিন পর তার মনে হচ্ছে তার আপন কেউ আছে, তাকে ভালোবাসে কেউ আছে, তার কষ্টটার কেউ বোঝে, তাকে মুক্ত পাখির মতো কেউ ছেড়েছে আকাশ ওড়ার জন্য। কেবিনে বসে রয়েছে রাত। সে অনেকক্ষণ ধরে কিছু দেখছে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে। আসিফ দুই একবার কেবিনে এসে ব্যাপারটা দেখে অনেকক্ষণ ধরে। এবার এসে রাতের সামনে দাঁড়িয়ে উঠে বলল, স্যার, আপনার কিছু হয়েছে? না মানে, অনেকক্ষণ ধরে দেখছি ল্যাপটপে কিছু দেখছেন। আমার ওয়াইফাইয়ে
ফিগার দেখেছি। রাতে এমন কথায় আসিফ কিছুটা লজ্জা পায়। সে কিছু না বলে বলে চলে আসে, কারণ সে জানে রাতের সাথে কথাতে সে কখনোই পারবে না। রাতের ল্যাপটপ বাড়ি সিসিটিভির কানেক্ট করা আছে, তাই সে এখন দেখছে আলো কি করছে। রান্নাঘরের পাকা গৃহিণীর মতো রান্না করছে আলো। শাড়ির আঁচল কোমরে গুজে নেওয়ার ফলে আলোর কোমর থাকা লাল তিলটা রাতকে আলো তার প্রতি আকৃষ্ট করেছে। সে এদিক সেদিকে ছোটাছুটি করছে, সুফিয়া বেগমের সাথে হেসে হেসে কথা বলছে। রাত তার দাদিমাকে অনেক দিন পর মন খুলে হাসতে দেখছে। সে তার বাড়িটাতে এই প্রথম আনন্দের ছায়া দেখতে পেল। রাত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। সারাদিন কেটে গেল। রাত এখন 9টা। রাত মেনশনে লিভিং রুমে লাল বেনারসি পরে বসে আছে আলো। পাশে বসে রয়েছে রাত। তাদের সামনে রয়েছে কাজী। কাজী বলে উঠল, তাহলে বিয়ে পড়ানো শুরু করি। জি, শুরু করেন কাজী সাহেব। পাশ থেকে সুফিয়া বেগম কথাটা বলে উঠলেন। কাজী বিয়ে পড়ানো শুরু করে। আলো এইবার রাতের দিকে তাকায়, তারপর সুফিয়া বেগমের দিকে তাকায়। সে আজ নিজের খুব অসহায় মনে করেছে, কারণ তাকে যেই মানুষটা ভালো করে চেনে না, তাকে জানে না, তার সাথে আজকে তাকে সারা জীবনের জন্য বেঁধে দেওয়া হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে নোনা জল বেরিয়ে এলো। কাজী হঠাৎ রাতের উদ্দেশ্য বলে উঠল, বাবা, কাবিনে কত লিখব? কাবিন লিখবে আরিয়ান খান। রাত, মানে বুঝলাম না। আমি কাবিনের কথা বলছি বাবা। আমিও কাবিনের কথা বলছি। ওর কাবিন হিসেবে আমি আমাকে দিলাম। আমাকে যদি কোনো দিন ছেড়ে যায়, তাহলে আমি কাবিনের হিসাব আমাকে দেব। এটাই ওর কাবিন। বাবা, এইভাবে কাবিন হয় না। কাবিন কিভাবে হয় তা আমি জানি না, কিন্তু কাবিন এইটাই হবে। কাজীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল রাত। আলো, সুফিয়া বেগম আর আসিফ তো বোকার মতো সব দেখছে, কিছু বলার সাহস পাচ্ছে না। কাজী রাতের দিকে চেয়ে ভয়ে বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে কাবিন। এটাই কথাটা বলেই কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী রাতের উদ্দেশ্য বলে উঠলেন, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে 3বার কবুল বলো বাবা। কবুল, কবুল, কবুল। মা, এবার তুমি বলো। কিছু সময় নেয় আলো। সুফিয়া বেগম সময় লাগছে দেখে আলোর পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। সময় নিয়ে আলো বলে ওঠে, কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বলে ওঠে। কিছুক্ষণ পর আসিফ কাজী নিয়ে চলে যায়। রাত তার রুমে যায়। আলো এখন বসে আছে সেখানে। সুফিয়া বেগম তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, যা নাতবউ, রুমে যা। আজকে থেকে তোর নতুন জীবন শুরু। এখন তুই একা নোস, তোর স্বামী আছে তো পাশে। আর শোন, স্বামীর আদর সোহাগ কোলে বাধা দিতে নেই। চল, তোকে দিয়ে আসি। কথাটা বলাই আলো হাত ধরে উপরে নিয়ে যায় সুফিয়া বেগম। রাতে রুমে এসে রাতকে রুমে দেখেনি, তাই আলোকে বিছানায় বসিয়ে দিয়ে চলে যায়। আলো এখন গুটিসুটি মেরে বসে আছে বিছানায়। কিছুক্ষণ পর রাত ওয়াশরুম থেকে বের হয়। তাকে বের হতে দেখে আলো কিছুটা ভয় পায়। রাত তার সামনে আসে, তারপর হঠাৎ আলোর কোলে মাথা রেখে আলোর হাত ধরে তারপর বুকের কাছে রাখে। হঠাৎ সবকিছু ঘটে যাওয়া, আলো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। রাত আলোকে নরম কণ্ঠে বলে ওঠে, শ্বাস নেয়, মরে যাবে না হলে। কথাটা শুনে আলো নিঃশ্বাস নিল। রাত আলো হাত শব্দ করে চুমু খায়। তার হাতটা নিজের বুকে রেখে আলোর উদ্দেশ্যে বলে ওঠে, বেবি, তোমার ছোট দেহটা আমার করে দাও। বিলিভ মি, ব্যথা দেব না। তাকে নিশ্চুপ থাকতে দেখে রাত উঠে তার কপালে চুমু খায়। তার গা থেকে এক টানে শাড়ির আঁচল সরিয়ে দেয়, গলায় মুখ গুজে। রাতের ভালোবাসার প্রতিটি স্পর্শ কেঁপে ওঠে আলো।
নিজের সর্বশক্তি দিয়ে সহ্য করে প্রিয় মানুষের দেওয়া ব্যথাটুকু। যে ভালোবাসার প্রতিটি স্পর্শে রয়েছে ভালোবাসা, যত্ন, আদর, নমনীয়তা, ন্যায় কোনো হিংস্রতা। ভালোবাসার রঙে রঙিন হয়ে দুজনের পাড়ি জমালো গভীর সমুদ্রের তলদেশে। ৯টায় আলো ঘুম ভেঙে শক্ত কিছু অনুভব করায় সে পিটপিট করে চোখ খোলে। সে নাড়াচাড়া করতে পারছে না, ভালো করে চোখ খুলতে পারছে না। ভালো করে চোখ খুলে দেখে রাত তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারছে না মানুষটা কাছে। তাই সে রাতের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, ছাড়ুন বলছি, অসভ্য লোক ছাড়ুন। রাতে ঘুমের ব্যাঘাত ঘটে, বিরক্ত হয় রাত যখন খুব খুলে বলে ওঠে, কি হয়েছে সাপের মতো করছো কেন? উঠবো আমি, ছাড়ুন, ছেড়ে দেন। রাত আলো ছাড়া পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। বিছানা থেকে উঠে হাঁটার জন্য দাঁড়াতেই ব্যথা কুকুরের উঠে আলো। কাল সারা রাত পাগলামো করছে রাতের শেষ প্রহরে তার পাগলামো থামে। আলো সেখানে বসে পড়ে। তার দেখে রাত উঠে আলোকে কোলে করে বিছানায় নিয়ে এসে বসলো। আলো কান্না করতে লাগলো এবং মুখ ফুলিয়ে বলতে লাগলো, আপনি বলেছিলেন ব্যথা দেবেন না, ব্যথা কমে যাবে বেবি, ফ্রেশ হয়ে এসো, ওষুধ খেয়ে। কথাটা বলে অনেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। গোসল করে নিয়ে এসে আলোর চুলগুলো আলতো আলতো হাতে ভালো করে মুছে দেয়। তারপর আলো ওয়াশরুমের পাশে আরও একটা রুমে নিয়ে যায় যা আলো লক্ষ্য করেনি। সে এই রুমে ওয়াশরুম ছাড়াও আরও একটা রুম আছে। তাকে রুমে নিয়ে গিয়ে কোল থেকে মানায় রাত। সে একটি আলমারি খুলে, যেখানে শুধু শাড়ি আর শাড়ি, কোনো কালারের শাড়ি নেই বলতেই ভুল হবে। আলো তা দেখে কৌতুক বশত রাতকে বলে ওঠে, এত শাড়ি কার? আমার সাথে অন্য কোনো মেয়ের তো থাকে না, তুমি থাকো তাই সব তোমার। কথাটা শুনে আলোর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাতের দিকে। আলমারিটা দেখে মনে হচ্ছে ৭০ থেকে ৮০টা শাড়ি হবে। এত শাড়ি দিয়ে কি হবে? রাত নিজের পছন্দ মতো লাল রঙের একখানা শাড়ি নিয়ে পরিয়ে দেয় আলোকে। আলো তো রাতের পানে তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে আর মনে মনে বলে ওঠে, ছেলে মানুষ, ও এত সুন্দর করে শাড়ি পরাতে পারে। রাত তাকে শাড়ি পরিয়ে আবার আলমারির কাছে গিয়ে একটা ছোট বক্স বের করে। সেখান থেকে কিছু একটা নিয়ে আলোর সামনে হাঁটু গেজে বসলো। তার দিকে চেয়ে উঠে বলে উঠল, পা পা দেখি। কেন দিতে বলছি, দাও। ভয়ে ভয়ে নিজের পাখানা এগিয়ে দেয় আলো। রাত তার পা নিজের হাঁটুর উপর নিয়ে পায়ে সুন্দর একজোড়া নূপুর পরিয়ে দেয় দুপায়ে। উঠে তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, কখনো এইগুলো খুলবে না? আলো মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাত তাকে করে নিয়ে এসে বিছানায় বসিয়ে দেয় আর সে ওয়াশরুমে চলে যায়। আলো বিছানা থেকে উঠে আস্তে আস্তে হেঁটে নিচে আসে। এসে দেখে দাদিমা নাস্তা রেডি করেছে কাজের বুয়ার সাথে। তা দেখে আলো তাদের কাছে গিয়ে বলে ওঠে, আমি কি করব দাদিমা? তোকে কিছুই করতে হবে না, তুই গিয়ে বস। আমি পারবো না, আমি করে দেই। কথাটা বলেই রান্নাঘরে যায়। তাকে আসতে দেখে সুফিয়া বেগম বলে ওঠে, তোকে কিছু করতে হবে না, এইদিকে সব হয়েছে, তুই বরং দাদু ভাইকে খাবার বেড়ে দিস। আলো দেখে রাত আসছে, তাই ও টেবিলের কাছে যায়। সুফিয়া বেগমও টেবিলে এসে বসে আলো রাতকে খাবার পরিবেশন করে। রাত তা দেখে মনে মনে খুশি হয় কিন্তু মুখে কিছু বলে না। রাত তার দাদিমার উদ্দেশ্য বলে ওঠে, দাদিমা, আজকে আমার আসতে দেরি হবে, কাজ আছে। কথাটা কিছুটা গম্ভীর কণ্ঠে বলে। সুফিয়া বেগম বলে ওঠে, আমাকে না, তোর বউকে বল। রাত কিছু বলে না, চুপচাপ নাস্তা শেষ করে আলোও বসে নাস্তা করার জন্য। সুফিয়া বেগম নাস্তা খেয়ে একটু রুমে গেলেন ঔষধ খাওয়ার জন্য। এর মাঝে আলো খাওয়া শেষ। সে উঠে রান্নাঘরের দিকে যেতে নিতেই রাত তার হাতে ঔষধ দিয়ে খাবারের জন্য। কিন্তু আলো বলে ওঠে, কিসের ঔষধ এটা? বিয়ের দ্বিতীয় দিন বাবার হাতে
চাই না আমি। আমার বউটা এখনো ছোট। আলো বুঝে কথাটা, মানে সে রাতে হাত থেকে ঔষধটা পানিটা নিয়ে খায়। রাত আলোকে তার কাছে হাত ধরে টেনে নিয়ে আসে। কম আলো কম জড়িয়ে ধরে, তার চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলে ওঠে, আমার আসতে দেরি হবে, দাদিমার সাথে থেকো, কোথাও যেও না। কথাটা বলে আলো গায়ে চুমো খায় রাত। আলো লজ্জায় মাথা নামিয়ে নেয়। তা দেখে রাত ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে ওঠে, বউ, কালকে এত আদর করলাম, তাও তোমার লজ্জা ভাঙলো না? স্বামীকে লজ্জা পেতে নেই বউ। কথাটা বলে আলোকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায় রাত। আলো তার কথা শুনে আরও লজ্জা পায় আর মনে মনে বলে ওঠে, অসভ্য লোক। শহর ছেড়ে দূরে এক বিশাল ঘন জঙ্গল, মাঝখানে গড়ে ওঠা মাফিয়ার হাউস। বাড়িটিতে গাড়ি এসে থামে। মাফিয়া আরিয়ান খান রাত। রাত গাড়ি নেমে বাড়ির ভেতর প্রবেশ করে। তাকে দেখে এক বডিগার্ড তার কাছে এসে বলে ওঠে, বস, তারা ওই রুমে আছে, আঙুল দিয়ে দেখিয়ে। ঠিক আছে, তুমি এখন যাও। পাশ থেকে আসিফ কথাটা বলে ওঠে। রাত আর আসিফ সেই রুমের সামনে আসে। আসিফ দরজা খুলে দেয়। রুমের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দেখা যাচ্ছে না। আসিফ গিয়ে লাইট অন করে। লাইট অন করতে সামনে বসে রয়েছে দুইটি নারী। তার মধ্যে একজন যুবতী ও আর একজনের বয়স্ক। তাদের মাথার পেছনে আছে কালো কাপড়, পা হাত বাঁধা। তাদের হাত দুটো সামনে থাকা টেবিলের উপর রয়েছে, আর তাদের হাতের উপরে রয়েছে বিরাট কাটার মেশিন, যেটি এখন চলমান রয়েছে। রাত ইশারায় তাদের মাথার পেছনে কাপড় খুলে দিতে বলল আসিফকে। আসিফ খুলে দেয়। তাদের দুজনের একজনও জ্ঞান নেই, তাই তাদের উপর পানি দেওয়ার হয়। জ্ঞান আসে দুজনের মধ্যে। বয়স্ক মহিলাটি বলে ওঠে, কে আপনি? আমাদের কেন এখানে নিয়ে এসেছেন? বলুন, কে আপনি? মহিলাটি উত্তেজিত হতে দেখে রাতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। সে মহিলাটির উদ্দেশ্য শান্ত কণ্ঠে বলে ওঠে, রিল্যাক্স শাশুড়ি আম্মা, রিল্যাক্স। এত উত্তেজিত হবেন না, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। কে আপনি? কি চাই আপনারা? কেন আমাদের নিয়ে এসেছেন? কথাটা বলেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে মিনা বেগম। মহিলাটি হঠাৎ যুবতী ও নারীটি তিমিনার বেগম মেয়ে। কান্না করতে করতে তার মার উদ্দেশ্য বলে ওঠে, আম্মু, আমরা কোথায় আসছি জানি না মা, আমি কিছুই জানি না। আপনি কে? কে নিয়ে এসেছে আমাদের এখানে? কি চাই আপনারা? আপনাদের মৃত্যু। শান্ত কণ্ঠে কথাটা বলে রাত। তার কথা শুনে মিনা বেগম আর ইতি ভয় পেয়ে যায়। মিনা বেগম বলে ওঠে, কি ক্ষতি করেছি আপনার? আমার যে আমাদের মৃত্যু চান? কথাটা শুনে রাত তাদের সামনে একটা চোয়ার নিয়ে বসে আর আদর দিয়ে চেয়ে বলে ওঠে, আপনি আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু আমার অক্সিজেনের ক্ষতি করেছেন। তাই এখন আপনার অক্সিজেন নেওয়াটা আমি বন্ধ করে দেব শাশুড়ি মা, আম্মা। শেষে কথা কিছুটা দাঁত পিষে বলল রাত। তার কথাটা শুনে বুঝতে পারল না মিনা বেগম আর ইতি। ইতি রাতের দিকে চেয়ে ভয়ে বলে উঠল, মনে মনে, সাহস শালিকা, তোমরা আমার ছোট বউটার উপর অত্যাচার করছো, আমি তোমাদের উপরে করব। রাতের কথাটা কিছু বুঝতে পারল না মিনা বেগম আর ইতি। মিনা বেগম বলে উঠল, বউ মানে? কে তোমার বউ? যাকে আপনি 10,000 টাকার বিনিময়ে পতিলয়ে বিক্রি করে দিয়েছেন, সেই মেয়েটা আমার বউ, আমার অক্সিজেন। কথাটা শোনা মাত্রই মিনা বেগম আর ইতি চমকে ওঠে। তারা একে অপরের দিকে তাকায়। মিনা বেগম রাতের দিকে চেয়ে বলে ওঠে, হলো তোমার বউ মানে? মানেটা খুব সহজ, কিন্তু আপনি বুঝবেন না। আমার কাজ আছে শাশুড়ি আম্মা, তাই আপনাকে একটু তাড়াতাড়ি মারতে হবে। হাতের ঘড়ি
দিকে তাকিয়ে বলে উঠল। কথাটা বলে তাদের হাতের উপর একটা মেশিনের একটা বাটনে চাপ দেয়। মেশিনে আস্তে আস্তে করে তাদের হাতের কাছে আসে। মেশিনটা কে কে কাছে আসতে দেখে ইতি আর মিনা বেগম বলে ওঠে, দয়া করে মেরো না, দয়া করে বাবা। তাদের বলার কোনো কথা রাতের কোনো কান অবধি গেল না। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে তাদের কাছ থেকে উঠে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। মেশিনটা তাদের হাতের কাছে আসে, একদম কাছে এলো। তাদের দুখানা হাত নিমিষে 4 টুকরো করে দিল। তারা ব্যথা চিৎকার করে আহা শব্দ করে উঠল। তাদের রক্ত পুরো মেঝেতে ছড়িয়ে পড়ল। রক্ত বর্ণ হয়ে গেল কয়েক সেকেন্ডের মাঝে। রাত মেশিনের কাছে গিয়ে মেশিনকে থামিয়ে দেয় এবং তাদের উদ্দেশ্যে গর্জন ওঠে, মৃত্যুর যন্ত্রণা কেমন লাগছে বল। তারা দুজনেই কেঁদে দেয়। রাত আসিফকে মিনা বেগম আর ইতির পেছনে থাকা এক বক্সের দিকে ইশারা করে বলে ওঠে, তাদের ওই অ্যাসিডের মধ্যে ফেলে দাও। আসিফ রাতের কথাটা শোনা মাত্রই তারা দুজনেই যে চেয়ারে বসেছিল সে চেয়ারসহ তাদের উপর উঠানোর হলো। মিনা বেগম কান্না করতে করতে রাতের উদ্দেশ্যে বলে ওঠে, ছেড়ে দাও বাবা, দয়া করো, এমন করো না। তাদের অ্যাসিডের কাছে নিয়ে যেতেই তারা রাতে তাদের সর্বশক্তি দিয়ে চিৎকার করে বাঁচার আর্তনাদ করে রাতের কাছে। কিন্তু রাত পাষাণ মনখানা গলল না। অ্যাসিডের থেকে 8 ইঞ্চি দূরে দাঁড়িয়ে ইতি চিৎকার করে উঠল, মা বাঁচাও, মা আমি মরতে চাই না। মা মা বা কথাটা শেষ করতে পারল না ইতি। তার আগে তাদের ডুবিয়ে দেওয়া হলো অ্যাসিডে ভরা এক বড় বক্সের ভেতর। নিমিষেই তাদের দেহ মিশিয়ে গেল অ্যাসিডের মাঝে। তাদের এইভাবে মৃত্যু দেখে রাত কিছুটা স্বস্তি পেল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাত মনে মনে বলে উঠল, আমার জিনিসে হাত দেওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। আর আপনি তো তাকে আঘাত করেছেন, আপনাকে কিভাবে ছেড়ে দেয় শাশুড়ি আম্মা। সে কিছু না বলেই বাইরে বেরিয়ে এলো, সাথে আসিফও বেরিয়ে এলো। রাত গড়িয়ে ওঠে। আসিফ গাড়ি চলা শুরু করে শহরের উদ্দেশ্য। রাতের গাড়ি এসে থেমে 10 তলা বিল্ডিংয়ে এসে সামনে। বিল্ডিংয়ের সামনে বড় করে লেখা হয়েছে রাত ইন্ডাস্ট্রি। রাত অফিসের ভেতরে প্রবেশ করে। অফিস রাতের উদ্দেশ্য বলে ওঠে, স্যার, মিটারলি দেশে এসেছে। উনি আজকে মিটিং করতে চাচ্ছে। আপনি অনুমতি দিলে আজকে মিটিংয়ের ব্যবস্থা করব। মেক এগ্রিমেন্টস সং। কথাটা বলেই নিজের কেবিনে গিয়ে বসে রাত। অফিসও চলে যায় নিজের কাজে। রাত নিজের ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করে খুব মনোযোগ দিয়ে। সকাল গড়িয়ে দুপুর হলো। আলো এখন সুফিয়া বেগমের সাথে খাওয়া দাওয়া শেষ করে রিলিফ রুমে বসে রয়েছে। সুফিয়া বেগম আর রহিমা খালা কাজের বুয়া সাথে গল্প করছে। সে কিভাবে ওখানে গেল, তাকে কে রেখে এসেছে, এই বিষয়ে কথা বলছে। আলো সব খুলে বলে তার সাথে কি হয়েছে না হয়েছে। সব কথা শুনে সুফিয়া বেগম আর রহিমা খালা খুব খারাপ লাগলো। তারা তাকে আশ্বাস দিল সব ঠিক হয়ে যাওয়ার। রহিমা খালা চলে গেল তার বাসায়। আলো আর সুফিয়া বেগম গল্প করতে করতে সুফিয়া বেগম আলোর উদ্দেশ্য বলে উঠল, কিরে নাথ বউ, দাদুভাই আদর সোহাগ দিচ্ছে। কথাটা শোনা মাত্রই আলো লজ্জায় লাল হয়ে গেল। তার কান গিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সে লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসছে। তাকে এই অবস্থায় দেখে সুফিয়া বেগম বুঝলেন। তিনি আলোর দিকে চেয়ে বলে উঠল, হয়তো হয়েছে, আর লজ্জা পেতে হবে না, বুঝছিস আমি সব। কথাটা কিছুটা মজার ছলে বলে। সুফিয়া বেগম আলোকে তার কাছে ইশারায় ডাকে। সুফিয়া বেগম
কাছে আসতেই আলো তার কোলে মাথা রাখতে বলেন। আলো ভদ্র মেয়ের মতো রাখলো, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, জিনিস জানিস নাথ বউ, তুই এলি আমার খুব উপকার হলো। কেন দাদিমা? কৌতূহল বশত কথাটা বলে আলো সুফিয়া বেগম তার মাথায় হাত বুলাতে বুলাতে কিছুটা মন খারাপ করে বলে উঠল, এই যে তুই এলি, আমার একটা সঙ্গী হলো। এখন আমি একা নয়। আলো আর সুফিয়া বেগম আর কিছু সময় গল্প করলেন। সুফিয়া বেগম দেখলেন আলো তার গল্প শুনে ঘুমিয়ে পড়েছে, তাই তিনি তাকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে ঘুমাতে বললেন। আলো ঘুমের মধ্যে কোনো কিছু না ভেবে সুফিয়া বেগমের রুমে ঘুমিয়ে পড়ল। সূর্য অস্ত হয়ে গেল, তাও আলোর ঘুম ভাঙল না। এখনো সুফিয়া বেগমের তাকে ডেকে দেয়নি। রাত 12টার দিকে রাত বাসায় আসে, নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে লাইট অন করে আলোকে ডেকে ওঠে, বেবি। কোনো শব্দ শোনা গেলও না। আলো রাতের বুঝতে বাকি রইল না, সে রুমে নেই। সে নিচে সুফিয়া বেগমের রুমে গিয়ে ডেকে উঠল, দাদিমা, দাদিমা। থামো দাদুভাই, যাচ্ছি। কথাটা বলেই সুফিয়া বেগম রুমের দরজা খুলে দেয়। রাত এসে দেখে আলো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রাত আলোর কাছে আসে, তার মুখে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দেয়। সুফিয়া বেগম রাতের উদ্দেশ্যে বলে ওঠে, মেয়েটা এখনো বাচ্চা রে দাদুভাই, মেয়েটাকে সব সময় আগলে রাখিস। রাত সুফিয়া বেগম কথাটা শুনে একটু হাসল, তারপর আলোকে কোলে করে নিয়ে গেল তার রুমে। আলোকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ব্ল্যাঙ্কেট দিয়ে তার কাপড়ে চুমু দিয়ে সে ওয়াশরুমে চলে গেল। প্রায় ঘন্টা খানেকের পর শাওয়ার নিয়ে বের হয়। বেরিয়ে এসে বিছানায় গিয়ে আলোকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। 8টায় আলো টিপ টিপ করে চোখ খুলে নাড়াচাড়া করার চেষ্টা করে, কিন্তু পারছে না। সে একটু ভালো করে দেখে বুঝতে পারে রাত তাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। সে এইবার রাতের দিকে চেয়ে বলে উঠল, এই যে শুনছেন? এই যে। আলোর কথাখানাতে রাতের কোনো হেলদোল নেই। আলো এইবার আরো জোরে ডেকে উঠল, এই যে শুনছেন? ঘুম জড়ানোর নেশায় কণ্ঠ কথাটা বলে ওঠে রাত। রাতের এমন নেশালো কণ্ঠ শুনে কোনো জানি আলোর অস্থির লাগছে। পেটের ভেতর এমন লাগছে রাতে সেই নেশালো কণ্ঠটা তার কানে ভাসছে। সে এবার বলে ওঠে, আমি উঠবো। বেবি, বেবি পড়ে ওঠো, এখন চুপ করে শুয়ে থাকো। আবারও ঘুমে জড়ানো নেশানো কণ্ঠেই বলে ওঠে। আলো কিছু উপায় না পেয়ে চুপ করে থাকে। এভাবে কেটে যায় আধা ঘন্টা। আলো এবার সত্যি ওঠার ইচ্ছে করে। তার শুয়ে থাকতে ভালো লাগছে না, কিন্তু তাকে তো উঠতে দিচ্ছে না। সে কি করবে এখন? সে রাতের বুকের উপর তার ছোট নরম তুলতুলে হাত রেখে তাকে আবার ডেকে উঠে, এই যে শুনছেন? তার কথা রাতের কোনো কান অবধি গেল না। রাত এখনো ঘুমিয়ে রয়েছে। তার দেখে আলো এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, এই যে শুনুন না, আমি উঠবো, ছেড়ে দেন রাত আলোকে। সে এবার আলোকে ছেড়ে উপুর হয়ে শুয়ে পড়ে। ছাড়া পেয়ে আলো এবার লাফিয়ে বিছানার থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আলো একটা সুন্দর কালো শাড়ি পরে রেডি হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছতে থাকে। তারপর পায়ে নুপুরগুলো ঝুনঝুন করে বাজতে থাকে। আলোর নুপুরের শব্দে রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। রাত উঠে আলোর দিকে চেয়ে থাকে। রাতে এভাবে চেয়ে থাকতে দেখে আলো কিছুটা লজ্জা পায়। রাত বিছানা থেকে উঠে আলোর সামনে দাঁড়িয়ে বলে, হাগ মি। রাত কথাটা শোনার পর আলো কিছুটা অস্বস্তি লাগে। তার পেটের ভেতর তেলাপোকার মতো ছোটাছুটি করছে, বুক ধড়ফড় করছে। আলোকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে রাত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে হলো? কি বললাম চলবে?